তো আমার যেটা মনে হয় যে সেটা হচ্ছে যে একেবারে আমরা যদি ছবির সাইলেন্ট এরার সময় কথা বলি, সেখানে দাঁড়িয়ে তো একদম যেটা হলো যে সেটা হচ্ছে একটা সময় ছবি ভার্বাটিম, ছবিতে যা ঘটছে সেটা মিউজিক্যালি একেবারে সেটা তাকে আন্ডারলাইন করা হচ্ছে, সেটা হলো একেবারে ছবির সাথে সাথে মিউজিক গেল। এরকম একটা সময় মানে আমাদের নির্বাক ছবি থেকে সবাক ছবি যখন হলো, মানে ছবি যখন কথা বলতে শুরু করলো, তখন এরকম একটা জিনিস তৈরি হলো যে মিউজিক তখন কিরকম ভাবে ব্যবহার হচ্ছিল, বা তার আগে যখন হচ্ছে মুভমেন্ট হচ্ছে আর মানে হাউসে বসে, মানে যেখানে সিনেমা দেখানো হচ্ছে সেখানে মিউজিশিয়ানসরা বসে বাজাচ্ছে, এরকম একটা সময় ছিল সাইলেন্ট এরাতে। মানে মিউজিক সাইলেন্ট ফিল্ম চলছে, তার সঙ্গে মিউজিশিয়ানসরা বাজাচ্ছে। তো মিউজিশিয়ানসরা যখন বাজাচ্ছে তখন হচ্ছে সেই সিনগুলোকে সেরকম ভাবে বাজাচ্ছে যেখানে মানুষের সাথে তারা কানেক্ট করতে পারে। একেবারে যা ভিজুয়াল তার সঙ্গেই মিউজিক একেবারে সিঙ্ক্রোনাইজড রয়েছে। একেবারে ও যদি অ বলে মিউজিক অ বলছে, ও যদি ক বলে মিউজিক ক বলছে, মুভমেন্টের সাথে হচ্ছে। তখনও আলাদা করে মুড মিউজিক বা এগুলো মোটিভ এগুলো সমস্ত কিছু তৈরি হয়নি। তারপর সাইলেন্ট এরার থেকে ছবি নড়ে চড়ে কথা বলতে আরম্ভ করলো যখন, তখন মিউজিক শুরু হলো একরকম, সেটা একরকম। আবার এবার এক সময় চলচ্চিত্রে সিগনিফিকেন্টলি মিউজিক আরম্ভ হলো। তো কি আজকে এসে, আজকে যখন আমরা কাজ করছি, যখন আমরা সারা পৃথিবীতে বিভিন্ন রকম ধরনের বিভিন্ন রকমের ছবি তৈরি হয়েছে, বিভিন্ন রকমভাবে তৈরি হয়েছে, আমাদের ভারতবর্ষে বিভিন্ন রকমভাবে, আমাদের ভারতবর্ষে এখানে একরকম ছবি, মানে বাংলায় একরকমভাবে ছবি তৈরি হচ্ছে, বম্বেতে একরকমভাবে ছবি তৈরি হয়েছিল এবং তারপরে হচ্ছে মহারাষ্ট্রে হচ্ছে, মালায়ালাম দুনিয়ায় তো একেবারে অন্যরকম একটা, মানে আমি বলবো কাজ হয়েছে, তাদের হয়েছে। আমাদের এখানেও যারা কাজ করেছেন সেটা সবাই, মানে আমি ধরে নাও সত্যজিৎ রায়, মৃণাল সেন বা ঋত্বিক ঘটকের কথা বলছি না, এখানে অজয় কর যেভাবে কাজ করেছেন, অসিত সেন যেভাবে কাজ করেছেন, বা তপন সিনহা যেভাবে কাজ করেছেন, ঋত্বিক ঘটক যেভাবে কাজ করেছেন, সেটা অসম্ভব। খুব মানে কিছু কিছু কাজ খুব ইউনিকলি হয়েছে। এবার আমরা কাজ করার মূল জায়গাটা, মোটিভটা থাকা উচিত যে 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 ন্যারেটিভটা রয়েছে, যে ন্যারেটিভটা চলচ্চিত্রে তৈরি হয়ে উঠছে, মানে তাকে তার ভিজুয়ালস করছে, তার সাউন্ড এফেক্টস করছে, তার চরিত্ররা তারা যে অভিনয় করছে, তা সব মিলেমিশে যে তৈরি হচ্ছে, সেখানে নতুন কি সংযোজন হবে মিউজিক কি সংযোজন, না মিউজিক একটা মিউজিক কি চলচ্চিত্রকে নিয়ে একটা ধাপ এগিয়ে যাবে? অ্যাকচুয়ালি চলচ্চিত্র পরিচালক কি চাইছেন সঙ্গীত পরিচালকের কাছে? তিনি কি চাইছেন যে ছবির সঙ্গে ছবিকে একেবারে, ছবির গল্পটা যা আছে মিউজিক তাকে ন্যারেট করতে থাকুক? কখনো কখনো সেরকম আছে, সেরকম ছবি হয় যেখানে দাঁড়িয়ে একেবারে গল্প যা, গল্পে আমি যদি একটা ভায়োলেন্স দেখছি, আমি একটা ভায়োলেন্সের একটা মিউজিক শুনছি, কিন্তু তা সবসময় নয়, হওয়া উচিতও নয়। হয়, এখনো হতে হয়ে চলেছে। কিন্তু আমার মনে হয় যে আমরা যেরকম ছবির কথা ভাবতে চাই, মানে আমি অন্তত ভাবতে চাই যেরকম ছবি আমার ভালো লাগবে বা ভালো লাগে, পৃথিবীতে যেসব ছবি তৈরি হয়েছে সেখানে অসম্ভব সব এক্সপেরিমেন্টেশন হয়েছে এবং হচ্ছেও। মানে হয়েছে মানে তখন হয়েছে এখন হয় না এরকম না, হচ্ছে। পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছবিতে কাজ হচ্ছে, সেখানে ব্যাকগ্রাউন্ড স্কোরে আমি যখন কাজ করি তখন আমার খেয়াল থাকে যে মাস্টার্সটা যে কাজ করেছে সেই কাজগুলোর মধ্যে কি সাংঘাতিক ইম্পর্ট্যান্ট রোল তারা প্লে করেছিল। তো সেখান থেকে দাঁড়িয়ে আমার নিজের মনে হয়েছে যে ব্যাকগ্রাউন্ড স্কোরের জায়গাটা হচ্ছে যে একটা প্যারালাল ন্যারেটিভ তৈরি করতে পারে কিনা, যে ন্যারেটিভটা
কনসিভ করা হয়েছিল, যেটা অভিনয়ের যখন শুটিং ফ্লোরে গেছে সেটা পাল্টেছে, সেটা এডিটিংয়ে সেটা পাল্টেছে, সাউন্ড এফেক্ট যখন পড়ে সেটা পাল্টেছে, তারপর যখন মিউজিক হয় তারপর কি আরেকটা কমপ্লিট নতুন ছবি দিতে পারা যায়? মিউজিক কিরকম একটা রোল প্লে করতে পারে, যে যেখানে দাঁড়িয়ে মনে হয় যে আমার একটা ভিশন ছিল, সে ভিশন নিয়ে আমি স্ক্রিপ্ট একটা আইডিয়া থেকে, জাস্ট একটা আইডিয়া থেকে একটা চিত্রনাট্য তৈরি হয়েছিল, একটা কাগজের খসড়া তৈরি হয়েছিল, এবং সেই লেখাটা নিয়ে তিনি এবার শুটিং ফ্লোরে গেলেন। মানে ফ্লোরই হতে হবে তা না, মানে রাস্তায়ও গেলেন, মানে শুটিং করতে গেলেন। এবার শুটিং করতে গিয়ে অনেক কিছু পাল্টালো। অভিনেতা ও অভিনেত্রীদের তারা যখন অ্যাকশনসে থাকেন, অনেক কিছু পরিচালকের মনে হতে পারে সেইগুলো পরিবর্তন করতে পারেন। মানে আদর্শগতভাবে আদর্শ হচ্ছে সেটাই, মানে যে আমি ওখানে গিয়ে কিছু অর্গানিক প্রসেসকে আমি অ্যালাউ করবো আমার নিজেকে, সেটা করলেন। করবার পরে তিনি ছবিটা তৈরি করলেন, সম্পাদকের সঙ্গে বসলেন, সেটা আরেকটা ছবি তৈরি হলো। সম্পাদকের সঙ্গে যখন বসলেন সেটা আরেকটা ছবি হলো, ওই ছবিটারই এক্সটেনশন, এরকম না একেবারে অন্য একটা ছবি হয়ে গেল, একদম অন্যরকম ছবিও হয়ে যেতে পারে। যাই হোক, সেটা হলো। এবার উনি সাউন্ডের কাজ করছেন এবং ওনার সঙ্গীত পরিচালকের সঙ্গে উনি কথা বলছেন। সঙ্গীত পরিচালকের সঙ্গে যখন কথা বলছেন, উনি কি ভাবে এন্ট্রিক করবেন সঙ্গীত পরিচালককে, বা সঙ্গীত পরিচালক কিরকম ভাবে আদর্শগত, মানে আমি খুব বলছি যে এক একজন এক এক রকম ভাবে করবেন, কিরকম ভাবে হওয়া উচিত। হওয়া উচিত এরকম ভাবে যে এই যে এতগুলো স্তরে পেরিয়ে এসছে, এইবার এসে ছবিটা আরেকটা জায়গায় মানে লিফট করবে না, আরেকটা ছবি বলবে, আরেকটা ছবি কথা, এই ছবিটাই, কিন্তু কোথাও একটা এই ন্যারেটিভটার কে, এই যে ন্যারেটিভটা ছিল সেই ন্যারেটিভটা কোথাও এসে একটা আরেকটা মাত্রা পাবে। এই যে মাত্রাটা, এই মানে আদর্শগতভাবে যে মাত্রাটা, মানে আমি একটা ব্যাকগ্রাউন্ড স্কোর, আইডিয়াল ব্যাকগ্রাউন্ড স্কোর যদি বলি, তাহলে এই মিউজিক স্কোরটা ছাড়া এই ছবিটা অসম্পূর্ণ। এইরকম হতে হবে, একটা ইনএভিটেবিলিটি আসতে হবে। মানে যদি এই মিউজিক স্কোরটা ছাড়াও ছবিটা হয়, তাহলে ব্যাকগ্রাউন্ড স্কোরের দরকার কি ছিল? এইটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়। কিন্তু আমরা অনেক সময় অনেক কাজ করেছি, আমি আমার ব্যক্তিগতভাবে, যেখানে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে এখানে আর প্রয়োজনই নেই মিউজিক, কিন্তু সেখানে মিউজিক ব্যবহার হচ্ছে, সেটা অন্য ছবির ক্ষেত্রে হয়েছে, আমাদের ছবি হয়েছে, মানে আমি নিজে যখন কাজ করতে গেছি সেখানেও হয়েছে। কিন্তু আমার মনে হয়েছে যে এখানে আর ব্যাকগ্রাউন্ড স্কোরের দরকার নেই। এটা একজন সঙ্গীতকার হিসেবে আমার মনে হয়েছে, বা চলচ্চিত্রের একটা ভিশন নিয়ে আমার মনে হয়েছে এরকম ভাবে। সুতরাং আমাকে যদি বলো যে পিভোটাল জায়গাটা কোনটা, চলচ্চিত্রের ব্যাকগ্রাউন্ড স্কোরের পিভোটাল জায়গাটা কোনটা, সেটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর যখন হবে, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর হবে, এমনকি একটি গানও ছবিতে যখন ব্যবহার হয় সেটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্কোর। একটা ছবিতে যদি গান ব্যবহার হয় তার সেটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড স্কোর। এটা খুব ইম্পর্টেন্ট, যে আমি একটা ছবিতে গান ব্যবহার করছি, সেই গানটা হয়তো ছবিতে যখন গানটা ব্যবহার করছি, গান তোমাকে এনগেজ করছে, আমরা বলি না এন্টারটেইন করছে, এনগেজ করছে, তোমাকে এনগেজ করছে, এটা এনগেজ করছে এবং এনগেজ করতে পারে। এবং এক একটা ছবিতে এক এক রকম ভাবে, ঋত্বিক ঘটকও ছবিতে ব্যবহার করেছেন সঙ্গীত, গান ব্যবহার করেছেন, তপন সিনহাও ব্যবহার করেছেন, তরুণ মজুমদার ব্যবহার করেছেন, এক একজন এক এক রকম ভাবে ব্যবহার করেছেন, তোমাকে এনগেজ করেছে। এবং এই এনগেজ করাটা যেটা করেছেন সেটা দুরকম ভাবে করেছেন, একটা হচ্ছে তোমাকে এনগেজ করছেন, এবং চলচ্চিত্রের যে ন্যারেটিভটা, সেই ন্যারেটিভটায় অন্যরকম একটা ন্যারেটিভ তৈরি হচ্ছে। একটা চরিত্র না ছাড়া সে সিনেমার মধ্যে ঢুকে পড়বে, তার তো একটা ক্যারেক্টার, সেও একটা ক্যারেক্টার, মানে ক্যারেক্টারাইজেশনে যে বিভিন্ন রকম, পেছনে একটা লোক দাঁড়িয়ে রয়েছে, একটা কথা হচ্ছে, সামনে ওষুধের দোকানে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা হাত নাড়ছে, এটা করছে, সে কিন্তু একটা রোল প্লে করছে, মানে ওইটা ছাড়া কিন্তু এই চরিত্রটা তৈরি, তেমনি ব্যাকগ্রাউন্ড স্কোরও সেরকমই একটা রোল প্লে করবে। আলাদাভাবে সেটাকে বুঝতে পারা যাবে সবসময় যে তা নয়, কখনো কখনো সেটা আলাদাভাবে তো জানান দেবেও। এবং এখানেও অনেক রকমের ব্যাপার আছে, একেবারে মেইন স্ট্রিম ছবি যেখানে কাজ হয়েছে সেখানেও যেমন আমি তোমাকে বলছি সপ্তপদী, এটা পরবর্তী সময় আমি বলবো, সপ্তপদী ছবি আমার ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ লাগে। একটা থিমকে নিয়ে, ওই যে পথ যদি না শেষ হয় যে প্রিলিউডটা, এইটাকে নিয়ে ছবির বিভিন্ন জায়গায় ব্যবহার করছে। এবং তাছাড়াও
বহু জায়গা আমার দারুণ লাগে, এবং সপ্তপদী এখনো দেখতে গেলে আমি মানে একদম মানে কি বলবো, কিভাবে দেখি আমি, অসম্ভবভাবে দেখি। মানে এটা মানে অবশ্যই উত্তম কুমারকে দেখছি, সুচিত্রা সেন দেখছি, টোটাল মেকিংটা দেখছি অজয় করে, কি অসাধারণ। তো এইগুলো আমাকে খুব মানে অসম্ভব আমাকে ট্রিগার করে, এবং ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে এটাই আমার মনে হয় যে এটাই ছবি, এটা আমার যদি চার্লি চ্যাপলিনের ছবি হয় সেখানে দাঁড়িয়েও চার্লি চ্যাপলিন অসাধারণ ভাবে যখন তার সাইলেন্ট ছবিতে যখন ব্যবহার করেছেন, একরকম ভাবে ব্যবহার করেছেন, এবং নিজে যখন মিউজিক কম্পোজার হিসেবে কাজ করতে আরম্ভ করলেন মডার্ন টাইমসে, উনি যখন কাজ করতে আরম্ভ করলেন, মডার্ন টাইমসের আগে কি করেছেন আমার ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে, যখন ছবিতে ব্যাকগ্রাউন্ড করছেন উনি যখন কাজ করছেন, সে অসাধারণ সমস্ত কাজ করেছেন এখানে। সেখানে দুটো তিনটে মানে অনেকগুলো লেয়ারে ছবির গল্প বলে। তো সেইটা আমার কাছে মনে হয়েছে যে কি খুব অসাধারণ, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরের সেই জায়গাটা, সেই স্পেসটা খুব ইম্পর্টেন্ট বলে মনে হয়। আমার একটা ধারণা, সেটা হচ্ছে যে বাংলা ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর অ্যাপ্রিসিয়েটেড হয়েছে এরকম ছবি বললে পরে সবই দেখা যাবে অদ্ভুতভাবে। সত্যজিৎ রায় ভাগেই সবটা পড়েছে, মানে 90%। মানে সেটা সত্যজিৎ রায় যখন, রবিশঙ্কর যখন কাজ করছেন পথের পাঁচালী তো সারা পৃথিবীতে পৌঁছেছে, এবং থিম স্কোরটাও অসাধারণ স্কোর হয়েছিল, এবং সেটা সত্যজিৎ রায় যেভাবে ব্যবহার করেছেন, এবং তার পরবর্তী সময় তো মানে দেবী, জলসাঘরে বিলাত খান অসাধারণ কাজ করেছেন, এবং সেগুলো অসম্ভবভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়েছে। সো যদিও সত্যজিৎ রায় সঙ্গীতগুলোকে নিয়ে এসে এডিটিং টেবিলে ব্যবহার করছেন, কিন্তু মিউজিক স্কোরগুলো খুব ইম্পর্টেন্টলি, যেটা রবিশঙ্করের স্কোর, বিলাত খান সাহেবের স্কোর, কিংবা দেবীতে উস্তাদ আলী আকবর খানের স্কোর, বা রবীন্দ্রনাথ যখন করছেন, জ্যোতিরেন্দ্র মৈত্র কাজ করছেন, তাকে ব্যবহার করছেন এডিটিং টেবিলে হয়তো সত্যজিৎ রায়, কিন্তু তার স্কোরগুলো তৈরি করছেন কিন্তু, এবং জলসাঘরের বিশেষত আমার ভীষণভাবে মনে হয়েছে। কিন্তু আমরা সত্যজিৎ রায়ের বাইরে আর কিন্তু সত্যিকারের আমরা আমাদের সেলিব্রেটেড যদি মিউজিক স্কোর হয়, তাহলে মেঘে ঢাকা তারার কথা, কিন্তু মানে মেঘে ঢাকা তারার যে এই যে হংসধ্বনি সারা ভারতবর্ষের, সেটার অনেকটা কারণ আছে। মানুষের কাছেও যেমন হয়েছিল, ফিল্ম ইনস্টিটিউট ও ঋত্বিক ঘটকের একটা লেগাসি, ফিল্ম ইনস্টিটিউটের ছেলেরা তারা মেঘে ঢাকাকে একটা সেলিব্রেশনের জায়গা নিয়ে গেছে। আমি ঋণী সেই সব ঋত্বিক ঘটকের প্রিয় মানুষজনের কাছে, যারা ঋত্বিকের ছবির মিউজিক স্কোরকে, এবং আমরা পরবর্তী সময় এসে যখন মেঘে ঢাকা তারাতে ওইরকম ব্যবহার, ওইরকম ভাবে যে চাবুকের ব্যবহার করছে, চাবুকের এটা করছে, এটা মানে ওগুলো তো অসাধারণ, ওইরকম কাজ করা হয়নি বাবা। বা ওই যে দাদা আমি বাঁচতে চাই এর সময় একটা তার সামনে ওরকম ভাবে যে একটা অনেক রকম জিনিস হয়, সেগুলো হয়েছে, সেগুলো এটা সেলিব্রেটেড। আর খুব ছবির কথা যেটা আমি বললাম, যে সুবর্ণরেখার ছবিতেই অসাধারণ কাজ হয়েছে, কিন্তু সেটা সেলিব্রেশন সেরকম ভাবে হয়নি। আর কিছু মনে পড়ে, আর যা মনে পড়ে তার সবই সত্যজিৎ রায়ের ছবিরই। সেটার কারণ কিন্তু এরকম নয় যে আর কাজ হয়নি, মানে তপন সিনহা কাজ করেছে, তরুণ মজুমদার কাজ করেছেন, এগুলো অজয় কর কাজ করেছেন, অসিত সেন কাজ করেছেন, এবং আরো অনেকে, মানে যারা আমার যেমন একটা ছবির আমার ব্যাকগ্রাউন্ড, মানে আমার ছবিতে মিউজিকের ব্যবহারটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হচ্ছে গল্প হলেও সত্যিতে সেটা মানে সেই যে মানে অনেক রকমের, মানে সে পারকাশনস দিয়ে কি ব্যবহার করেছেন, সেগুলো খুব আমার ইন্টারেস্টিং লেগেছে, খুব ভালো মনে হয়েছে, মানুষেরও ভালো লাগে। আলাদা করে হয়তো বলে না মানুষ, কিন্তু সেগুলো আমার কাছে খুব মনে হচ্ছে যে খুব ইন্টারেস্টিং কাজ। আমার যেমন মনে হয়, আমার ব্যক্তিগতভাবে আমার অর্থপ্রতিম চৌধুরীর ছবি, আমার যদুবংশ, ছায়া সূর্য মানে অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর,
আমরা জানি না যে এখন এই মুহূর্তে মানুষের কিরকম ভাবে আছে। তো আমার নিজস্ব ধারণা যে ওর স্কোর এবং স্কোর ভিভাল স্যারা করেছিলেন, কিন্তু পার্থপ্রতিমের ছবিতে পার্থপ্রতিম ভীষণভাবে থাকতেন। সুতরাং আমি বলবো যে অসাধারণ মেধাবী কাজ এবং অসম্ভব ক্রিয়েটিভ কাজ হয়েছিল ছবিতে। এরকম আরেকটা ছবির কথা বলছি যে ছবি হিসেবেও যেটা অসাধারণ, গঙ্গা রাজেন তরফদারের, এবং সেখানে সলিল চৌধুরী ব্যাকগ্রাউন্ড স্কোর করেন। ছবিটার গানগুলো ভীষণ হাইলাইটেড হয়েছিল, কিন্তু ছবিটার যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা যে কি অসাধারণ, মানে 20-22টা দিলরুবা একসঙ্গে বাজছে একটা ব্যাকগ্রাউন্ড স্কোরে। এটা 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 দিলরুবা, তারসানাই এরা একসাথে সঙ্গে বাজছে, এটা তো ভাবাই যায় না এরকম একটা কাজ যে হচ্ছে। কিন্তু সেই কাজটা কিন্তু অদ্ভুতভাবে আমরা বোধহয় আর জানিই না। আমি কিছুদিন আগে সলিল চৌধুরীর উপর একটি বইয়ের কাজ করছিলাম। কাজ করতে গিয়ে আমি গঙ্গা ছবিটা আবার দেখতে গিয়ে মনে হলো কি অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর সলিল চৌধুরী করেছেন, কিন্তু আমরা ভুলে গেছি। এরকম অনেক কিছুই আমরা ভুলে গিয়েছি। তিনটে বাংলা ছবি নয়, এরকম 30টা বাংলা ছবি হয়তো আছে না, আছে, এবং কাল্ট ফিল্মই আছে যার ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে মানুষ সেরকমভাবে কথা বলেন না। যেমন সত্যজিৎ রায়ের ছবি নিয়ে মানুষের সমস্ত কিছু নিয়ে তাদের আগ্রহ, তার ফ্যাশন কিরকম ছিল, কস্টিউম কিরকম ছিল থেকে আরম্ভ করে সুব্রত মিত্র সিনেমাটোগ্রাফি করছেন, সুতরাং মানুষের আগ্রহ থাকবে। রবিশঙ্কর মিউজিক করছেন, সত্যজিৎ রায় নিজে মিউজিক করছেন। সত্যজিৎ রায়ের ছবিতে না সব সত্যজিৎ রায়ের ছবি মহিরু হয়ে রয়েছে। অদ্ভুতভাবে সমালোচক যারা ছিলেন তারাও সেরকম ভাবে কথা বলেননি কখনো, বা সত্যজিৎ রায় নিজে যখন মিউজিক করতে আরম্ভ করলেন সেইটা নিয়ে যত মানুষ কথা বলেছে, অন্যান্য যারা মিউজিক কম্পোজাররা কম্পোজ করেছেন সেখানে দাঁড়িয়ে, আমি যেমন কিনু গোয়ালার গলি, সলিল চৌধুরী মিউজিক স্কোর করেছিলেন, কি অসাধারণ। বাড়ি থেকে পালিয়ে ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ। আমি তিনটে বলছি না, মানে আমি আমার ছবিগুলো বলে যাচ্ছি কি তিনটে। যেমন হচ্ছে সুবর্ণরেখার ব্যাকগ্রাউন্ড স্কোর মানে ভাবা যায় না, অসাধারণ। আমি যেরকম বলছিলাম যে সপ্তপদীর ব্যাকগ্রাউন্ড স্কোর অসাধারণ। এখন তিনটে ছবি বললাম না, হয়তো বেশি ছবি বললাম, আরো অনেক বেশি, আরো ছবি হয়তো মনে পড়ে যাচ্ছে। যে সুবর্ণরেখার কথা যদি বলি যে কি অসাধারণ ব্যাকগ্রাউন্ড স্কোর করেছেন। সুবর্ণরেখায় কাজ করেছিলেন বাহাদুর খাঁ, কিন্তু এখানে বলবো ঋত্বিক ঘটক যখন কাজ করেছেন তখন ঋত্বিক ঘটকের সাথে যারা সঙ্গীত পরিচালক কাজ করেছেন, মানে আমি বাহাদুর খাঁ বিশেষত একেবারে মিলেমিশে কাজ করেছেন, এবং বুঝতে পারা যায় যে পরিচালক কতটা রয়েছেন তার মধ্যে, এবং তবুও কিন্তু মানে বাহাদুর খাঁকে ব্যাকগ্রাউন্ড স্কোর রেখেছেন। কিন্তু আমি বনরাজ ভাটিয়ার যে 36 চৌরিঙ্গে দেনে, যদিও আমরা এটাকে একটা ইংরেজি ছবির জনরে ফেলছি, কিন্তু হোয়াট এ স্কোর! ওই যে পিয়ানো থিমটা তৈরি, এই যে এই যে থিমটা, কি অসাধারণ একটা থিম তৈরি করছে, এবং সেই থিমটা চেলোতে আসছে বিভিন্ন রকম ভাবে আমরা ভুলেই মেরে দিয়েছি। আমরা কিনু গোয়ালার গলির অসাধারণ স্কোর আমরা ভুলে গেছি। বাড়ি থেকে পালিয়ে, আমি জানি না এটা পাওয়া যায় কিনা, ছবিটা পাওয়া যায় কিনা। বাড়ি থেকে পালিয়ে সে দৌড়চ্ছে মাঠের মধ্য দিয়ে, ছেলেটি সলিল চৌধুরী মিউজিক স্কোর করে, মনে হচ্ছে মুসোর্স্কি। আমরা একদম মনে হচ্ছে মুসোর্স্কি মানে হচ্ছে মুসোর্স্কি কোনো কম্পোজিশন এসে বসিয়ে দেওয়া না। মুসোর্স্কি যেরকম ভাবে পিকচার একটা এক্সিবিশনের স্কোর করছেন, ঠিক সেই রকম ভাবে যেন সলিল চৌধুরী স্কোর করছেন, এরকম ভাবে মানে ভাবা যায় না। তো আমরা এগুলো সমস্ত ভুলে গেছি। আমি তোমাকে একটা ছবির কথা বলছি, এই ছবিটা আমি অবশ্যই বলবো, সেটা হচ্ছে চারুলতায়। দেখো, আমাদের চারুলতায় আমি একটা থিমস করে এই যে মমচিত্তে নিতে নিতে কে যে বাজে, এই যে এটা সত্যজিৎ রায় অন্যরকম ভাবে শুনতে পেলেন। চারু মানে ছবিটা শুরুই হয় কিন্তু
এটা স্কোর দিয়ে, কিন্তু তার পেছনে অদ্ভুতভাবে ভিওলা, চেলো এগুলো একটা কু ডাকে যেন, মানে অদ্ভুতভাবে, মানে ধরে নাও দা 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 দা, এই যে দা 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 দা, এই প্রোগ্রেশনটা যে মুহূর্তে দিল তখন আমরা বুঝতে পারি যে এই জীবনটা এরকম থাকবে না, একটা একটা কিছু ঘটতে চলেছে। কিন্তু মমচিত্রের এটা ডিকোড করলেন কি করে সত্যজিৎ? সত্যজিৎটা নিজে কম্পোজ করছেন, এবং এই যে ভূপতি, এই যে সম্পর্কটা আর কোনোদিন ফিরে আসবে না। এটা উনি রবীন্দ্রনাথের একটি গান নিলেন, গানের কথা ব্যবহার করলেন না, কথা ব্যবহার না করে উনি সুরটা ব্যবহার করলেন। সুরের মধ্যে উনি ভিওলা এবং চেলোর অনুষঙ্গ আনলেন এবং ডার্ক নোটস ব্যবহার করতে আরম্ভ করলেন। মমচিত্রের গানটার মধ্যে যে মাইনার নোটসগুলো রয়েছে তার মধ্যে কতগুলো ডার্ক নোটস ব্যবহার করছেন এবং স্ল্যাশ 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 ব্যবহার করে যাচ্ছেন। এই ডার্ক নোটসগুলো একটা সময় পর তুমি এর কম্পোজিশনটা মাথার মধ্যে ওই ডার্ক নোটসগুলো তোমার মাথায় করতে পারবে, এবং একদম শেষে সে ভূপতি যখন হাতটা বাড়ায় তখন আবার ওটা ফিরে আসে। এটা আমার মনে হচ্ছে মাস্টারলি ওয়ার্ক, এবং মানুষকে ইম্প্যাক্ট, মানুষের ভেতরে ইম্প্যাক্ট তৈরি করছে। আরেকটা আমি সত্যজিৎ ছবি বলছি, যেরকম ভাবে আমরা আমি 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 ঋত্বিক ঘটকের ছবি, আমি ঋত্বিক ঘটকের ছবিতে যখন ওই এখানে যখন ওর দাদা যখন মানে সুবর্ণরেখায় দাদা যখন ওর এতে ঢুকে পড়ে, সেখানে তাই শরৎ একটা ব্যবহার করা হয়, অসাধারণ একটা ইম্প্যাক্ট তৈরি করা হতো, রাং করে এরকম ব্যবহার করে, ওই যে অসম্ভব একটা সো মাচ মেলোড্রামাটিক, অ্যান্ড দ্যাট মেলোড্রামা ইজ সো মিউজিক্যাল মেলোড্রামা, দ্যাটস ওই রকম মেলোড্রামা আমি পৃথিবীতে ওই রকম ব্যবহার আমার মনে হয় যে ওইরকম একটা, মানে ওটা আমাকে সাংঘাতিক, আমাকে এটা করে। আরেকটা ছবি আমি বলছি, সেটা হচ্ছে মণিহারা। মণিহারাতে মণি অবসেসড উইথ অর্নামেন্টস, গয়না নিয়ে মণির অবসেশন। আচ্ছা, গয়না নিয়ে কি মণির অবসেশন, নাকি মণি? রবীন্দ্রনাথ কিন্তু এই যে বাজে করুণ সুরে গানটা রবীন্দ্রনাথ কিন্তু মণিকে দেয়নি, এটা দিয়েছেন সত্যজিৎ। সত্যজিৎ অ্যাকচুয়ালি তৈরি করছেন মণিকে, একটা প্রিপারেশনের জায়গায় নিয়ে যাচ্ছেন, যে পরে যখন ওর স্বামী যখন হ্যালিউসিনেট করতে আরম্ভ করবে তখন মণিকে কোথায় নিয়ে যাবে। উনি আরম্ভ করছেন যে মণি একটি গান গাইছে, আমরা দেখতে পাই মণিহারাতে মণি একটি গান গাইছে। মণি রবীন্দ্রনাথের এমন কোনো গান গাইতে পারতো যেটা সাধারণ মধ্যবিত্ত পরিসরে মানুষ যেরকম গান গায় সেরকম গান গাইতে পারতো মণি, কিন্তু মণি গান গায় একটি অন্য গান গায়, এবং তার মধ্য দিয়ে তৈরি হয়ে যায় মণির অবসেশনটা কি গয়না শেষ পর্যন্ত, নাকি একটা কম্প্যানিয়নশিপের অতৃপ্তি। এই জায়গাতে উনি মণিকে দিলেন একটি গান, এই পর্যন্ত ঠিক রয়েছে, বাজে করুণ সুরে বাজে, কিন্তু যখন হ্যালিউসিনেট করছে একটা বাঁশিতে, অলোকনাথদের বাঁশিতে কি সাংঘাতিক ভাবে কি সাংঘাতিক একটা জায়গায় নিয়ে যাচ্ছে। এইটা মাস্টারলি ইউজ। সত্যজিৎের সবচেয়ে ভালো ওনার ইউজ অফ মিউজিকটা আমার কাছে মনে হয়েছে ওটা সবচেয়ে বড় কন্ট্রিবিউশন টু সিনেমা। মানে ওনার ছবি তৈরি করা বা এটা সমস্ত সেগুলো নিয়ে তো কথাবার্তা বলা, কিন্তু আমার এটা মনে হচ্ছে যে খুব বড় কন্ট্রিবিউশন, এবং এটার থেকে অনেক কিছু দেখবার আছে আমরা যারা কম্পোজ করছি, কাজ করছি, এই মুহূর্তে কাজ করছি, এরকম দেখবার আছে। কিন্তু অন্য সবার এরকম কিছু কাজ উনি ওনার ছবিগুলো ওরকম ভাবে পৃথিবীর কাছে পৌঁছেছে যেখানে দাঁড়িয়ে এগুলো। তবে এই যে আমি এইটা বললাম, এটা কিন্তু বাড়াবাড়ি নয়, এটা একটা অসাধারণ একটা ওয়ার্ক।
মণিহারাতে ওই রকম একটা গান ওকে দিয়ে গানটা দিল এখানে, যাতে ওই নোটসগুলোর কাছে পরবর্তী মানে বাজে এইটাই যখন তার ছমছম ছমছম করে, বা মনি যখন ওই ছেলেটির কাছে দাঁড়িয়ে মানে ওর যে গ্রামের বাড়ির যে ছেলেটির কাছে দাঁড়ায় এবং যখন কালো শালটা এরকম ভাবে খুলে ফেলে এবং সমস্ত গয়নাগুলো দেখা হয় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সুব্রত মিত্র কি অসাধারণ কাজ, এবং ওই গয়নাগুলো যে খুলে ফেলে সেই গয়না ছমছম ছমছম করে ওঠে আমাদের ভেতর, কি একটা ব্যাপার। সেটা হচ্ছে তুমি গয়না নেবে, এই রাখো গয়না, কিন্তু তুমি মনিকে পাবে না, মনিকে কেউ পাবে না। এবং সত্যি হারিয়ে যায়, এবং ওর স্বামী যে সারা জীবন ধরে ওকে তো গয়না দিয়ে গেছে, তাও মনি এত অতৃপ্ত কেন? এই ব্যাকগ্রাউন্ড স্কোরটা অসাধারণ ব্যবহার করছেন সত্যজিৎ রায়। তো এইরকম আমাদের বাংলা ছবিতে অসাধারণ কাজ করেছেন আরো অনেক বহু মানুষ, দারুণ দারুণ কাজ করেছেন। অলোকনাথ দি অসাধারণ বিভিন্ন ছবিতে কাজ করেছেন, ব্যাকগ্রাউন্ড স্কোর হিসেবে কাজ করেছেন। ভিবাল স্যারা কাজ করেছেন, কম্পোজার হিসেবে ভিবাল স্যার কাজ করেছেন। আমি তো সলিল চৌধুরীর কথাটা কি বলবো, তিনি সারা ভারতবর্ষের একজন অনন্য কম্পোজার। মালা আলাম ছবিতে কি অসাধারণ কাজ, সমস্ত তার চেম্মেন টেমেনে কাজ করেছেন। আমি তার সঙ্গে কাজ করেছি, সুতরাং আমি তাকে দেখেছি কিভাবে কাজ করেন। মিউজিক কি হয়, কি মিউজিক না তোমাকে মানে টেনে নিয়ে বেরিয়ে যেতে পারে। হ্যাঁ, মিউজিক তোমাকে অস্বস্তির মধ্যে ফেলবে না কখনো, আনলেস মিউজিক এত ক্রিয়েটিভলি মিউজিক তৈরি হলো যে তোমাকে অকওয়ার্ড মধ্যে, এরকম আমরা দেখেছি কিছু ছবিতে যেখানে আমি বিশ্ব চলচ্চিত্রের জায়গা থেকে বলছি, প্রোকোফিয়েভের স্কোর এরকম লেগেছে, শস্টাকোভিচ যখন কাজ করেছেন এরকম কিছু স্কোরের কথা লেগেছে এরকম, এবং চ্যাপলিনের ছবিতে লেগেছে, বা পরবর্তী সময় এরকম নিনো রটার মানে গডফাদারে আমি এরকম স্কোর দেখেছি। স্কোরগুলো অসম্ভব অকওয়ার্ড সিচুয়েশন। কিন্তু আমি জানি কিছু ছবির ক্ষেত্রে আমি বলছি যে ছবির ক্ষেত্রে যে সাইলেন্স, আমাদের একটা সাইলেন্স, যে সাইলেন্স মানে কি জানো তো, সাইলেন্স মানে সাইলেন্স অফ মিউজিক নয়, অ্যাবসেন্ট অফ সামথিং। I would not say absence of music, absence of something that makes you so awkward, that can make you so awkward. এবং সেখানে দাঁড়িয়ে সেই সাইলেন্সটা প্রায় একটা মিউজিক স্কোরের মতো ব্যবহার হচ্ছে। যিনি সেরকম চলচ্চিত্রকার, তিনি জানেন যে কী করে একটা মিউজিক স্কোর এর পাশে একটা মিউজিক স্কোর করতে এসে খুব ইনএভিটেবল মিউজিক স্কোরের জায়গায় হঠাৎ স্কোরটাকে উইথড্র করে নিচ্ছে। এই যে স্কোরটা উইথড্র করে নিচ্ছে, তার মধ্যে মানে একটা সাইলেন্স তৈরি হচ্ছে। সাইলেন্স মানে ইট ইজ নট দ্য এসএসটি, মানে সাইলেন্স আউট ট্র্যাক নয়, অ্যাকচুয়ালি ওই সাইলেন্সের মধ্যে একটা অ্যাবসেন্স অফ সামথিং তৈরি করে দেওয়া হচ্ছে। অ্যান্ড দিস ইজ ওয়ান্স এগেন আই সে, দিস ইজ নট অ্যাবসেন্স অফ মিউজিক, দিস ইজ অ্যাবসেন্স অফ সামথিং, যা তোমাকে ওই মুহূর্তে আমি যদি এখনো সিনেমাকে ওটিটির বাইরে, আমি যদি একটা অন্ধকার ঘরে অনেক মানুষ বসে আছে সেখানে, এতটা অকওয়ার্ড তৈরি করে দিতে পারে যেখানে দাঁড়িয়ে মনে হচ্ছে পাশে কোনো মানুষ যেন না থাকে, আমি যেন একা দেখছি, এরকম সাইলেন্স তৈরি করে দিতে পারে। এরকম সাইলেন্সের এরকম প্রয়োগ হতে পারে। তো আমি ব্যক্তিগতভাবে কিছু কাজের মধ্যে আমার নিজের কাজের সময় কিছু হয়তো ব্যবহার করেছি, কিন্তু আমি আবার বারবার করে বলছি আমি ব্যবহার করছি সেই কথাটা বলতে চাই না। আমি সেসব ছবি দেখেছি, যেসব ছবিতে সেই ছবি ব্যবহার করেছেন, এরকম অসাধারণ সাইলেন্সের ব্যবহার করেছেন ঋত্বিক ঘটক তার ছবিতে। মৃণাল সেন খুব ছবিতে মিউজিকের ব্যবহার, আমি মৃণাল সেনের মিউজিক ডাইরেক্টর হিসেবে কাজ করেছি, ঠিক আছে। তো মৃণালদাকে আমি এরকম অকওয়ার্ড সাইলেন্স ব্যবহার করতে দেখেছি, নয়েজ ব্যবহার করতে দেখেছি, একটা নয়েজ। সো তুমি ওগুলো খুব অসাধারণ কাজ। সেই সমস্ত কারান্ত যেসব মিউজিক করেছে মানে ছবিতে, মানে বম্বেতে ছবিতে কাজ করেছেন বা মারাঠি ছবিতে কাজ করেন, সেখানে কাজ করেছেন,
এই সাইলেন্সের ব্যবহার কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই সাইলেন্সের ব্যবহার আমার ঋত্বিক ঘটকের ছবিতে ঋত্বিক ঋত্বিক ঘটকের ঋত্বিকের ভেতরে যে এক্সেস ছিল, সেই এক্সেস নিয়ে উনি যখন সাইলেন্ট হয়ে যেতেন তখন একটা মানে উনি প্রোফাউন্ডলি তোমার ভেতরে ঢুকে যাবেন, এবং মানে তোমার মনের মধ্যে ঢুকে যাবেন, তোমার মাথার মধ্যে ঢুকে যাবেন, এবং সেই দৃশ্য থেকে তুমি আর কোনোদিন ফিরে আসতে পারবে না। তোমাকে সেই যে ধরে নিল, তোমাকে মানে রাহুর দশা হলো তোমার, এইরকম সাইলেন্স এই মুহূর্তে ভাবতে গিয়ে আমার সুবর্ণরেখায় বহু জায়গায় মানে যেখানে খুব মনে হয়েছে যে অবধারিতভাবে এখানে তো একটা সঙ্গীত আসবেন, এমন একটা ফ্লো এর মধ্যে নিয়ে গেছে তোমাকে, তুমি শুনছো হঠাৎ কিছু নেই। তো সাইলেন্স ওইরকম ইম্প্যাক্টফুল সাইলেন্স ব্যবহার করতে পারেন খুব মাস্টার চলচ্চিত্রকার করতে পারেন। মাস্টার চলচ্চিত্রকার বলতে, মাস্টার বলতে কিন্তু আমি সবসময় বলছি না ইয়েস্টারিয়াস মাস্টার, মানে আমাদের সময় থেকে দাঁড়িয়েই হয়তো একজন মাস্টার তৈরি হচ্ছে বা মাস্টার করছে, কাজ করছে, মাস্টারলি কাজ করেছে, কাজ করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় যে এই সবাইকে নিয়েই তো আমাদের ফ্লোটা, মানে একটা জার্নিটা রয়েছে, এই জার্নিটা। অ্যাজ আই সেড যে 16-17 বছর বয়স থেকে আমি একজন পেশাদার মিউজিশিয়ান হিসেবে কাজ করেছি, এবং আমি কাজ করছি একেবারে, জীবন শুরু করেছি একেবারে সত্যজিৎ রায়ের সাথে কাজ করা দিয়ে, শলী চৌধুরীর সাথে কাজ করা, এবং সেখানে মাস্টারদের দেখেছি আমি। মানে আমি সত্যজিৎ রায়কে দেখেছি, এটা মৃণাল সেনকে দেখছি শলী চৌধুরীর সাথে কাজ করছেন, শলী চৌধুরীকে দেখেছেন কাজ করতে। আমার কাজ নিয়ে আমি যখন শুরু করি আমি আমার লোকে আমাকে চোখের বালির মিউজিক স্কোর নিয়ে বলে, লোকে আমার চর্চা সম্পর্কে বলে, বা রেইনকোটের স্কোর নিয়ে বলে, রেইনকোটের নিয়ে বলছে বা করে। আমার ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে বাড়িওয়ালি ছবিতে, ঋতুপর্ণর বাড়িওয়ালি ছবিতে, বাড়িওয়ালি ছবি হাসিনা ডটার স্টিল, এটা বাংলাদেশে শেখ হাসিনাকে নিয়ে, এবং অ্যাসাসিনেশন অফ মুজিবুর রহমান, এবং একটি মেয়ের মানে জবনাবন্দিতে হাসিনা ডটার স্টিল এবং ময়ূরাক্ষী, এই তিনটি ছবি আমার কাছে মনে হয়েছে যে আমার যেমন রবিবার ছবিটা মানে অতনুর রবিবার ছবিটা আমার কাছে খুব মনে হয়েছে। মানুষজন বাড়িওয়ালি ছবিটাকে নিয়ে মানে সেটা বম্বেতেও তারা করে। আমার মালায়ালাম ছবি, ব্লেসির ছবি, আমার চলচ্চিত্রকার যারা আছে তাদের সবাই তো আমাকে কন্ট্রিবিউট করেছেন, তারা তাদের ভাবনা চিন্তা দিয়ে তারা কন্ট্রিবিউট করেছেন। সুতরাং তবে আমার ব্যক্তিগতভাবে আমার যেমন পাতাল ঘর ছবিটা, মানে পাতাল ঘর ছবিটা আমার মনে হয়েছে যে পাতাল ঘর ছবিটা ইয়াং ছেলেমেয়েরা পাতালঘর সম্পর্কে বলে, ইয়াং ছেলেমেয়েরা তারা পাতালঘর, বা অনেকে বলে পাতালঘর ব্যাকগ্রাউন্ড স্কোর নিয়ে অনেকে এসে কথা বলে, আমি বলতে শুনেছি। রবিবার ছবিটা সেরকমভাবে চলেনি ছবিটা, কিন্তু আমি যদি বলি, আমাকে যদি বলো যে আমার স্কোর হিসেবে, আমার মিউজিক স্কোর হিসেবে, তো আমি বলবো যে তার থেকে বিনিশু তো অনেক বেশি চলেছে, কিন্তু আমি তো বলবো যে আমার স্কোর হিসেবে যে রবিবারের মধ্যে আমি খুব এক্সপেরিমেন্টাল কাজ করেছি, যে কাজগুলো করেছি, বাড়িওয়ালিতে ঋতু আর আমি মিলে খুব মজার একটা মনসা মঙ্গল আসে বাড়িওয়ালি ছবিটার মধ্যে, যে ঘুরে ঘুরে ওই সাপে কাটা মরা আর এই সমস্ত কিছু, এবং তখন আমরা দেখলাম কিছু মনসা মঙ্গল এর পাওয়া যায় কিনা চারিধারে, বিভিন্ন দেখলাম যে আমাদের ছবির জন্য হয় না, তখন ওইটার জন্য আমরা গান বাঁধলাম, এবং ঋতু তখন লিখল, ওইটার মধ্যে ছিল হচ্ছে হলো মধুমাসে বিয়া, বাসর সাজাই মধুর কলস দিয়া, আর ওই ভিজুয়ালস গুলো, ওই সাপে কাটা মরা মা, এ মরা ভাসিয়ে দিতে হয়, হলো মধুমাসে বিয়া, বাসর সাজাই মধুর কলস দিয়া, মধুমাসে মধুর মিলন, কলস কলস মধুর আয়োজন। শুভ মুহূর্তে একটা সানাই, সেই সানাইটাই সাসপেন্স তৈরি করে,
একটা মিস মার্পলের গল্প, সেখান থেকে দাঁড়িয়ে একটা একটা থ্রিলার তৈরি হচ্ছে। সেই থ্রিলার, সাসপেন্স, সেগুলোর মধ্যে সেটা আমাকে আমার পরবর্তী সময়ে আমাকে বিভিন্ন ছেলেমেয়েরা যখন বলে, তখন মনে হয় যে ঠিক আছে, আমিও মানে এই জার্নিতে আমিও একটু কাজ করছি। এবং আসলে মাঝে মাঝে না তোমার ভেতরে কিছু সেলিব্রেশন, আমার যেমন হচ্ছে যে আমার আমার আমি আমি বারবার করে এই কথাটা বলতে গিয়ে আমি যেমন ভাবে বলছি যে আমার পাতাল ঘরের কথা যে মানুষ আরো বলুক, আমার রবিবার ছবিটার কথা বলুক, এইটা আমি বলছি যেটা যেমন বাংলাদেশে হাসিনা এই ডটার স্টিল ভীষণ সেলিব্রেটেড, এবং তার ব্যাকগ্রাউন্ড স্কোর ওই রকমভাবে বাংলাদেশে ভীষণভাবে সেলিব্রেটেড। এখনো ছবিটা সারা পৃথিবীতে ওরকমভাবে যায়নি, এবং মানে ওটা একটা ডকু ড্রামা। সেই ডকু ড্রামাটাকে সেটাকে একটা মিউজিক্যাল করে ফিকশন তৈরি করে ফেলা। আমি একটা ছবির কথা বললে পরে সবাই বুঝতে পারবে, সবার মনে থাকবে। প্রথমত হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড স্কোর ইম্প্যাক্ট করতে পারে, ইম্প্যাক্ট সাংঘাতিকভাবে করে। মিউজিকের রোলটা কীরকম যেন, মিউজিক হচ্ছে যে মানে দেখো কগনিটিভ, এতে তো এখন তো অনেক রকম রিসার্চ হচ্ছে, এবং সেই রিসার্চে দেখা যাচ্ছে যে আমরা যদিও চলচ্চিত্রের মিউজিক বলছি, আমরা মিউজিকের কথা বলছি না, চলচ্চিত্রের মিউজিক দাঁড়িয়ে, কিন্তু মিউজিক তো হ্যাঁ, মিউজিক ট্রাভেল করে, মানে মিউজিক ফিজিক্যালি ট্রাভেল করছে, এবং অবশ্যই একটা থট ট্রাভেল করছে, মানে তোমার মাথায় জন্ম নিচ্ছে, এবং তোমার মাথায় সেটা বাড়ছে, বাড়তে বাড়তে অন্য আরেকটা ছবিও তৈরি হয়ে যেতে পারে। এমন না যে তুমি যে ছবিটা দেখতে গিয়েছো সেই ছবিটা তোমার নিয়ে তুমি তারপর সারা জীবন থাকলে, তুমি অন্য আরেকটা ছবি তৈরি করছো, তোমার মাথায় তৈরি হচ্ছে। মিউজিকের ইম্প্যাক্ট সাংঘাতিক হতে পারে এরকমভাবে। আমার একটা ছবির কথা বলি তোমাদের, খুব ইন্টারেস্টিং, এবং ছবিটা হচ্ছে আমেডিউস। আমেডিউস মোৎসার্টের লাইফের উপর। মোৎসার্টের লাইফটা আমরা জানি, মোৎসার্টের লাইফ বিভিন্ন রকম টাল মাতাল অবস্থার মধ্যে ওলফগাং আমাডিউস মোৎসার্ট উনি কাজ করছেন একটা অনেক কিছুর মধ্যে, অনেক ঘটনা সমস্ত জীবনের মধ্যে দিয়ে, তার মধ্যে তিনি কম্পোজ করছেন, সব কিছু করছেন, এবং অর্থনৈতিকভাবেই টানা পড়েন, টাকা পয়সা নেই, এটা নেই, সম্বন্ধে স্ত্রীর সাথে সম্পর্ক, তার সাথে তার আরও অনেক রকমের সম্পর্ক, সমস্ত সব কিছু এই সমস্ত এসছে। ওর শাশুড়ি এসে হোয়াট এ স্কোর, ওর শাশুড়ি এসে বলছে যে জার্মান ল্যাঙ্গুয়েজেই বলছে, মানে ইংরেজিতে বলছে, মানে আমি মানে কখনো ওটা সত্যিকারে ছিল যে ফিকশনাল একটা আমাদের এটা ছবিতে সাংঘাতিক ব্যবহার করেছেন। বলছেন যে তুমি আমার মেয়েকে ভালো করে রাখো, তুমি তো তখনই জানতাম যে এরকম জীবন এরকম একটা হবে, আমার মেয়ে এরকম একটা কাজ করতে চলেছে, তুমি এটা করছে এরকম করেছো, তোমার মতো একটা পাল্লায় পড়ে আমার মেয়ে জীবন 12টা বেজে গেছে, তুমি এরকম ভাবে এটা করছো, তুমি এটা করছো। আর মোজের দেখছি, মোজের সমস্ত কিছু একটা ক্যারেক্টার দেখে ও দেখে তুমি আমার ছেলে, এই যে হাউ ইট ক্যান ইম্প্যাক্ট, আই টেল ইউ। এইটা আমি গয়নার বাক্স ছবিটা যখন করছিলাম অপর্ণা সেনের সঙ্গে, তখন আমি রিনাদিকে আমি গল্পটা রিনাদি বলে দেবো, এই অংশটা একটা সিকোয়েন্স আছে যেখানে বলছে, যেখানে ওরা বলে যে একটা সিকোয়েন্স রয়েছে, ওটাকে নাম দেওয়া হয়েছিল বাঙাল র্যাপ। সমস্ত কথা বলতে থাকে, এবং সেগুলো ওই রকম ভাবে তুমি কি করে শ্বশুরবাড়ি থেকে তুমি পাইলা পয়সা কোথায় পাইলা, তুমি পয়সা কোথায় পাইলা, হা ঘরের মাইয়া তুমি পয়সা, ও আমার দেখো পয়সা। তো আমি এটা এই সিকোয়েন্সটা আমার ঠিক এক্স্যাক্টলি মনে নেই সিকোয়েন্সটা, এইটা আমি এটা রিনাদিকে বলেছিলাম যে এরকম আমেডিউসে এরকম একটা সিকোয়েন্স ব্যবহার হয়েছে। সো ওই যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা, আমি আমেডিউসের কথা বলছি, আমি আমেডিউসের কি ইম্প্যাক্ট তৈরি করেছে, এবং সারা পৃথিবীতে বহু মানুষকে ইম্প্যাক্ট তৈরি করেছে। বা গডফাদারের যে থিমটা, নিনো রটার থিমটা, কি অসাধারণ যে থিমটা, এই যে গডফাদারের থিম, নিনো রটার কম্পোজিশন, কার্মেন কপোলাও ছিলেন, মানে কিছু স্কোর ফ্রান্সিস ফোর্ড কপোলার। আবার অ্যাজ এ মিউজিশিয়ান এবং একজন প্র্যাকটিসিং মিউজিশিয়ান, আমি যখন কাজ করি সেখানে দাঁড়িয়ে যখন কেউ এসে বলে যে আপনার এই কাজটা খুব ভালো হয়েছে বা এটা হয়েছে, তখন আমার বারবারই মনে হয় যে এটা তো আমার একার কাজ নয়,
যেমন আমার অনেক মিউজিশিয়ানসরা রয়েছেন, রেকর্ডিস্টরা রয়েছে, কাজ করছেন, কিন্তু মূলত আমার মাথায় যদি আমার কাজ কোনো কিছু মানুষ লক্ষ্য করে যে আলাদাভাবে কাজ হয়েছে, সেখানে দাঁড়িয়ে ডিরেক্টরের একটা ভীষণ বড় ভূমিকা রয়েছে। ডিরেক্টর আমাকে কোথাও এই জার্নিতে কোথায় আমার হাত ধরবে, আমার কান্ডারি, তিনি আমার কান্ডারি, তিনি আমার হাতটা ধরবেন, ধরে নিয়ে যাবেন আমাকে এই ট্রাভেলোগে তিনি আমার হাত ধরছেন। এই ট্রাভেল স্টোরিটা তিনি যদি না থাকেন, একজন পরিচালক ছাড়া একজন কম্পোজার কোনো জায়গায় যেতে পারেন না। কম্পোজারকে তারপরে একটা জায়গা মানে এই তাকে একটা নির্মাণে সেই শৈলীতে তাকে নিয়ে যেতে হবে। কিন্তু এখানে দাঁড়িয়ে আমি বলছি যে ধরো আজকে আমি যে কাজ করেছি, ধরে নাও পাতাল ঘর ছবিতে অভিজিৎ চৌধুরী যেরকমভাবে আমাকে দেখিয়েছে, আমি বুঝতে পারি যে কীরকমভাবে দেখিয়েছে। আমি যখন সলিল চৌধুরীকে কাজ করতে দেখেছি, তখন তার পরিচালকরা কীরকমভাবে সলিল চৌধুরীকে গাইড করছেন, দেখাচ্ছেন। সলিল চৌধুরী যে সবটাই রাখছেন তা নয়, কিন্তু সেখান থেকে কীরকমভাবে মানে বলে না যে টেক অফ করছে কীরকমভাবে, মানে টেক অফ পয়েন্টটা কোথায়। যেমন আমি ঋতুর সঙ্গে কাজ করার পরে অতনুর সঙ্গে আমি বলবো যে ওই যে বললেন না একজন মেধাবী পরিচালক, মানে যিনি মানে ছবির মন তৈরি করেন, কিন্তু তার একটা মেধা আছে যেটা দিয়ে তিনি প্রত্যেকটা ডিপার্টমেন্টকে ডিরেক্ট করতে পারেন। আমাকে লাইক ঋতু আমাকে ডিরেক্ট করেছে। চোখের বালির ওইরকম স্কোর সবাই বলে আহা মুখোমুখি সমস্ত বলে, বাট আই নো যে আমি জানি যে পাশে দাঁড়িয়ে ঋতুপর্ণ একটা সিকোয়েন্সের কথা আমি বলবো, দেখো এটা সেটা হচ্ছে চোখের বালিতে বিনোদিনী তো একটা জীবন তৈরি করবে, একটা বিনোদিনীকে তৈরি করছেন রবীন্দ্রনাথ নয়, এখানে ঋতুপর্ণ। এবং বিনোদিনীর যে ফরবিডেন কি, আমরা না একটা ফরবিডেন থিম একটা তৈরি করছিলাম, সেই থিমটা তৈরি করতে গিয়ে সমানে করছি কিছুতেই আর পছন্দ হচ্ছে না পছন্দ হচ্ছে ঋতু, না আমি খুব খুশি। সেই সময় আমি ভীষণভাবে পিটার ব্রুকে মহাভারত দেখতাম, তো যাই হোক মহাভারত ওটার একটা ইনফ্লুয়েন্স আমাদের সবার মধ্যে তখন ছিল, এবং ঋতুকে আমি এনে বললাম তুই এটা শোন যে কিরকম ভাবে কাজ করেছে। যাই হোক, এবং বহু সময় পরে ঋতু বললো, দেবু বিহারি বিনোদিনীকে চুমু খেলো, এই পয়েন্টটাকে দেখিস না, এটা ফরবিডনেস নয়। ফরবিডন হচ্ছে ওই যে নান যিনি চার্চে, মানে যিনি ওকে একটা চকলেট দিলেন, ওই যে ফয়েলটা, ওই যে সাউন্ড অফ দ্য ফয়েল, চকলেট, এবং একজন বিধবার ওই যে ফ্যাট একটা ওইটা খাওয়া, এবং ওই যে রেখে দিল, ফরবিডনেসটা শুরু হলো ওখান থেকে। তুমি যদি শোনো এখন, পালকিতে বসে চুমু খাচ্ছে চুম্বনরত, বা কিংবা যখন বজরাতে একটা বেনারসি বজরায় বিনোদিনী বিহারী, ঠিক আছে, আমরা শুনতে থাকি যে বিভিন্ন রকম ঘন্টা বাজছে, ওখানে মরা পোড়াতে এসেছে, মরা পড়ছে, সেই সমস্ত শব্দের মধ্য দিয়ে সেসব ব্রাহ্মণদের শ্লোক, মানে সেই সমস্ত মন্ত্র পড়ছে, মন্ত্র পড়ার থেকে হঠাৎ মামা ওটা হতে থাকে, এবং খুব বড় করে হতে থাকে, একসময় বড় ভাবে হতে এইবার বিনোদিনী বিহারী তারা চুম্বনরত, এই সময় একটা বিরাট অর্কেস্ট্রাল স্কোর বেজে ওঠে, গানের কথা আসেন না তখনও, এই যে লাবণ্যে পূর্ণপ্রাণের এই যে অংশটা বাজে, এবং একটা বিরাট অর্কেস্ট্রাল স্কোর, চেলো, ভিওলা, ভায়োলিন, অর্কেস্ট্রা, ভয়েস, এটা উদযাপন হোক। সে কিসের উদযাপন? বিনোদিনী শেষবারের মতো শরীরকে বলছে, শরীর তোমার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, এই গঙ্গা তোমার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, এই ভালোবাসা, এই প্রেম, এই নৈশব্দ,
প্রেম নয় শব্দ বেরিয়ে এলো আর কি। আমি তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। আমার সমস্ত বাসনাগুলো, আমার সমস্ত সিলেকশন, আমার সমস্ত কিছু শেষ বিদায়। তোমাকে চুম্বন, তোমাকে আমি শেষবারের মতো স্পর্শ করে দিচ্ছি। ঋতু আমাকে বলল যে আমাকে এইরকম একটা টেক অফ দে। একটা এইরকমই আমার মনে আছে ময়ূরক্ষীর একটা বড় স্কোর রয়েছে, বড় স্পেস রয়েছে। সেই বড় স্পেসে বা ওই যে ভায়োলিন স্কোরটা বলল যে তুমি একটা ভায়োলিনের এটা করো, একটা অপেরা সৌমিত্র চট্টোপাধ্যায় গেয়ে উঠবে। ওটা দ্যাট ওয়াজ এ ভেরি ডিফিকাল্ট প্রপোজিশন। সৌমিত্র চট্টোপাধ্যায় বয়স তখন কত? আমি সৌমিত্রকে তার গলার জন্য একটা লিপেড একটা দিচ্ছি এবং আমি তখন কোনো ছেড়ে দিচ্ছি না। ওনার বয়স হয়েছেন বলে যে আমি ছেড়ে দিচ্ছি তা না। আমি এটা কম্পোজ করছি এবং সেটা অপেরার মতো করে ওরকম একটা করছি, সেখানে দাঁড়িয়ে ট্রাই করছি। সেটার সঙ্গে উনি ওটা করবে, তার সাথে একটা অর্কেস্ট্রাল স্কোর। এটা কিন্তু অতনু বলে দিচ্ছি। ফলে যদি কখনো যেকোনো চলচ্চিত্রে চলচ্চিত্রকার বলে, মানে যদি সাকসেসফুল কোনো ব্যাকগ্রাউন্ড স্কোর হয়ে গেলে সেখানে কম্পোজারের ভূমিকা আছে, কিন্তু ডিরেক্টরের একটা বড় ভূমিকা রয়েছে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ফর এনিবডি। মানে সেটা ফ্রান্সিস ফোর্ড কপোলা যখন নেনোরোটার সাথে কাজ করছেন সেটা যতটা হয়েছে, তেমনি আমরাও যদি কোনোদিন ঠিকঠাক কাজ করে উঠতে পারি, তো আমাদের পরিচালকেরা আমাদের হাত ধরেছিলেন বলে কাজ করতে